সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদকে রাষ্ট্রপতি করার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। এ বিষয়ে আজকে একটি রিপোর্ট করা হয়েছে। সেনা সমর্থিত সরকার এক পর্যায়ে দুই নেত্রীকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। মুক্তি দেওয়ার আগে তারা দুই নেত্রীর সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনা করা হয়েছিল। বলা যায়, সেনা সমর্থিত সরকারের অপনির্মাতা কারণেই কার্যত দুই নেত্রীর কারো শক্তিশালী হয়ে রাজনীতিতে প্রত্যাবর্তন করেছিল। তারা যে দুইটি নেত্রী তখন ছিল, দুই নেত্রী আপসহীন। কারণ একে একে মইনুল আহমেদ দুইটি নেত্রীর সাথেই কথা বলেছিল এবং সে বুঝতে পেরেছিল খালেদা জিয়ার মনোভাব ছিল খুব কঠোর। কারণ সে কোনোভাবেই মইনুল আহমেদকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত মেনে নিতে পেরেছিল না। এই সময় সেনাপ্রধান মইনুল আহমেদ খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তিনি বেগম খালেদা জিয়ার অনমনীয় মনোভাবের কারণে তা সম্ভব হয়নি। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামাত নেতা মোহাম্মদ কামরুজ্জামান সদস্য প্রকাশিত ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশের শীর্ষক বইতে 11 সময়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কাহিনী এভাবেই তুলে ধরেছিলেন তিনি আরো বলেন, আমরা কেউ কেউ চেয়েছিলাম যে এই বৈঠক হওয়া উচিত। আমরা অনুভব করেছিলাম সেনাবাহিনীর সঙ্গে হয়তোবা আওয়ামী লীগের একটি সমঝোতা হয়ে গেছে। সম্ভবত সেনাবাহিনীর ভেতর থেকে মইনুল আহমেদকে চাপের কারণেই খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। এই বৈঠক হলেও আদৌ কোনো ফলদায়ক হতো নাকি হতো না, এ বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো বিষয় জানা যায়নি। ওইদিকে মইনুল আহমেদ সেটা যে একটি বড় ধরনের মিশন ছিল বাংলাদেশের রাজনীতির জন্য, সে বার্তা আমরা পাচ্ছিলাম। যে 11-তে যে ঘটনাগুলো ঘটে গেছে, মইনুল আহমেদ রাষ্ট্রপতি হতে চেয়েছিল এবং ভারত তাকে যে সম্মাননা দেখিয়েছিল, তাকে লাল গালিচা দিয়ে সম্বর্ধনা দিয়েছিল, এতেই আসলে বোঝা যায় যে ভারতের সমর্থনে মইনুল আহমেদকে চেয়েছিল যে রাষ্ট্রপতি করার। কিন্তু দুই নেত্রীর সাথে কথা বলে বোঝা গেছে আসলে কেউ এটি মেনে নিতে নারাজ। ভারতীয় নেতৃবৃন্দ যেভাবে মইনুল আহমেদকে লাল রেড সম্বর্ধনা দিয়েছিল, রেড কার্পেটে সম্বর্ধনা দিয়েছিল, তা নজিরবিহীন। আমার বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে ভারতের সফরকালে কতিপয় মইনুল আহমেদের সঙ্গে সেখানকার সংশ্লিষ্টদের একটি চুক্তি হয়। এই চুক্তিতে প্রধান শর্ত ছিল আওয়ামী লীগের ক্ষমতা আসতে সহায়তা করতে হবে। দ্বিতীয় শর্ত ছিল বাংলাদেশ ইসলামী শক্তির উত্থান রোধে জামাতি ইসলামকে নিষিদ্ধ করা, তথাকথিত যুদ্ধ অপরাধের বিচার শুরু করা বিনিময়ে মইনুল আহমেদকে রাষ্ট্রপতি করার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। এছাড়া নবম জাতীয় সংসদ নির্বাচনে যে আয়োজন করা হয়েছিল, সেটা মূলত শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর একটি নীল নকশা ছিল। ইসলামী এবং জাতীয়তাবাদী শক্তিকে খতম করা, ধর্মনিরপেক্ষ দাবিদারকে ক্ষমতায় বসানো এবং সাজানো নির্বাচনের পিছনে পশ্চিমা শক্তি এবং ভারতের একযোগে কাজ করেছে বলেও জানা গেছে। যে কোনো কারণেই হোক, বিএনপি বিশেষ করে পশ্চিমা শক্তির আস্থা হারিয়ে ফেলেছিল এবং বিএনপিকে তারা পুনরায় ক্ষমতায় দেখতে চায়নি। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে ক্ষমতায় ফিরতে পারবে না এবং বিএনপিকে পার্লামেন্টে একটি নগণ্য দলে পরিণত করে সংবিধান সংশোধন করার মতো একটি তৃতীয় অংশ আসে এবং ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগকে জিতিয়ে আনার জন্য কিছু করা প্রয়োজন, তার সব পদক্ষেপ নেওয়া হয়েছিল। খালেদা জিয়ার কাছে খবর ছিল যে কোনো মতেই নির্বাচন বিএনপিকে ভালো করতে দেওয়া হবে না এবং 30 থেকে 40টি আসন দেওয়া হবে। তিনি 4 দলীয় জোটের যে বৈঠক, এই
ব্যাপারে পরিষ্কারভাবে কথা বলেছিলেন। তিনি নির্বাচনে যেতে চাননি, আবার তিনি নির্বাচন বিরোধী এমন দায় দায়িত্ব নিতেও দ্বিধা ছিলেন তার। কামরুজ্জামান আরও লেখেন, তাছাড়া প্রার্থী মনোনয়ন বিএনপির যে সতর্কতা অবলম্বন করা উচিত ছিল তা হয়নি। ক্ষমতায় থাকার কারণে যে মন্ত্রী বা এমপিদের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ ছিল, তাদের মনোনয়ন না দিয়ে যেসব আসনে নতুন মুখের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া রাজনৈতিক দূরদৃষ্টি পরিচায়ক হতো, কিন্তু সেটা হয়নি বলেও জানা গেছে। এ বিষয়ে বেগম খালেদা জিয়া যে শর্ত দিয়েছিল মঈন আহমেদ, এই শর্ত পূরণ করেছিল আওয়ামী লীগ। দ্বিতীয় শর্ত ছিল বাংলাদেশ ইসলামী শক্তির যে উত্থান, এতে রোধ করা যে কোনো কারণেই হোক বিএনপি, বিশেষ করে পশ্চিমা শক্তিও চায়নি বিএনপি। খালেদা জিয়ার কাছে খবর ছিল যে তারা কয়টি আসন পাবে। কামরুজ্জামান আরও লিখেন, তাছাড়া প্রার্থী মনোনয়নে বিএনপি ভুল করেছিল, অথচ আওয়ামী লীগ কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সতর্কতার পরিচয় দিয়েছিল। প্রতিদ্বন্দ্বিতা ছিল আওয়ামী লীগের সঙ্গে, কিন্তু বিএনপির নির্বাচন অভিযোগ ফখরুদ্দিন মঈনুদ্দিন আহমেদের সমালোচনা প্রাধান্য পায়। ফলে আওয়ামী লীগের জন্য সুবিধা হয়ে যায় এবং আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে যে গণতন্ত্রের সংকট হবে এ বিষয়ে আড়ালে চলে যায়। আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্র জনগণের দৃষ্টির আড়ালে চলে যায়। একদলীয় শাসন, বাকশাল এবং মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে প্রতি অনুগত্য এবং সংবাদপত্র দলন, জনগণের অধিকার হরণ এই বিষয়ে প্রচারিত অভিযানের জোর দেওয়ার পরিবর্তে ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের নানা ব্যর্থতা এবং সেনাপ্রধানের নানা ব্যর্থতার কথা এখানে তুলে ধরা হয়েছিল। সর্বোপরি বলা যায় যে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন আমলে যেটা হয়েছিল, যে কামরুজ্জামান জামাত ইসলামের ফাঁসির আসামি, তিনি যে এই বইতে সমালোচনা করেছিলেন, এটি আসলেই সত্য যে সাবেক সেনাপ্রধান যে মঈন আহমেদ ছিলেন, তাকে রাষ্ট্রপতি করার প্রতিশ্রুতি দিয়েছিল আসলে ভারত, কিন্তু তার সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। আজ অনেক দিন পর এই খবরটি দৈনিক জনকণ্ঠে ছাপানো হয়েছে। ধন্যবাদ সবাইকে।